যখন আমি ছোট ছিলাম, আমার বাবা-মা এবং শিক্ষকরা আমাকে ভুল ধারণা দিয়েছিলেন। তারা বলেছিলেন যে যদি আমি প্রতিদিন একটি দক্ষতা অনুশীলন করি, তাহলে আমি ক্রমাগত উন্নতি করতে থাকব। তারা বলতেন প্রতিদিন পড়াশোনা করো, তাহলে তুমি প্রতিদিন আরও স্মার্ট হয়ে উঠবে। প্রতিদিন ব্যায়াম করো, তাহলে তুমি প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠবে। তুমি হয়তো একই ধরনের কথা শুনেছ। এর কারণে আমাদের মধ্যে বেশিরভাগই অবচেতনভাবে বিশ্বাস করে যে যদি তুমি ধারাবাহিক হও, তাহলে প্রগতি দেখতে হবে এইরকম। জর্জ লিওনার্ডের বই ম্যাস্টারি পড়ার পর আমি বুঝতে পারলাম এই ধারণা শুধু ভুল নয়, এটি তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে যায়। বাস্তবে মাস্টারির পথ কখনই সেরকম দেখায় না, এটি এইরকম দেখায়। এই ভিডিওতে আমি এই গ্রাফটি ব্যাখ্যা করব এবং বই থেকে 8টি ব্যবহারিক পাঠ দেব যা তোমাকে যেকোনো দক্ষতা আয়ত্ত করতে সহায়তা করবে। যদি তুমি এটি উপেক্ষা করো, তাহলে তুমি কোনো দক্ষতা আয়ত্ত করতে ব্যর্থ হবে। তুমি কিছু শুরু করবে কিন্তু দ্রুত প্রেরণা হারাবে এবং ছেড়ে দেবে। তুমি আবার শুরু করবে আশা করে যে এবার জিনিসগুলি ভিন্ন হবে, কিন্তু একই জিনিসগুলি ঘটতে থাকবে। ঠিক আছে, চল শুরু করা যাক। পার্ট 1, আন্ডারস্ট্যান্ডিং প্লেডিউ। চলুন আবার সেই মাস্টারি গ্রাফটি দেখি। যখন আপনি একটি নতুন দক্ষতা শুরু করেন, আপনি একটি সংক্ষিপ্ত অগ্রগতির বিস্ফোরণ অনুভব করবেন। এটি উত্তেজনাপূর্ণ, কিন্তু এটি শীঘ্রই একটি পতনের সাথে অনুসরণ করে এবং আপনি একটি প্লেটোতে পৌঁছান যেখানে কিছুই হচ্ছে না। যদিও আপনি আটকে আছেন, এই প্লেটোটি এখনও আপনি যেখানে শুরু করেছিলেন তার উপরে একটি ধাপ। আপনি যদি এটি যথেষ্ট দীর্ঘ সময় ধরে থাকেন, আরও একটি ছোট ঝাঁপ হয়, তারপর আরেকটি পতন এবং আরেকটি প্লেটো। যদি আপনি কখনও ওজন কমানোর চেষ্টা করে থাকেন, আপনি এটি নিজেই দেখেছেন। প্রথম সপ্তাহে আপনি 4 পাউন্ড কমিয়েছেন, দ্বিতীয় সপ্তাহে আপনি 2 পাউন্ড ফিরে পেয়েছেন এবং তৃতীয় সপ্তাহে কিছুই হয়নি। এটি হল প্লেটো। বেশিরভাগ মানুষ যখন তারা প্লেটোতে পৌঁছায়, তখন তারা হাল ছেড়ে দেয়। তারা ধ্রুব উন্নতি আশা করে। মাস্টারি বেশি 2টি পদক্ষেপ এগিয়ে, 1 পদক্ষেপ পিছনে এবং তারপর দীর্ঘ সময়ের জন্য একই জায়গায় থাকার মতো। সম্ভবত মাস্টারির পথে 9-5 সময় প্লেটোতে ব্যয় হয় যেখানে আপনি কোনো অগ্রগতি দেখতে পান না। মাস্টারি একটি ধীর এবং পাথুরে পথ। তবে আজকাল সবাই সেই প্লেটো মুহূর্তগুলিতে থাকার ধৈর্য রাখে না। এটি আমাকে পরবর্তী পয়েন্টে নিয়ে আসে, যা হল পার্ট 2টি। সবাই একটি দ্রুত সমাধান চায়। সমাজ অনুযায়ী মাস্টারির পথে কোনো প্লেটো নেই, বরং এটি এইরকম দেখায়, শীর্ষের পর শীর্ষ। আমরা বার্তাগুলির দ্বারা বোমাবর্ষণ করি, যেমন তাৎক্ষণিক অর্থ, তাৎক্ষণিক মিলিয়নেয়ার, তাৎক্ষণিক সেলিব্রিটি, তাৎক্ষণিক নুডলস ইত্যাদি। সবকিছু দ্রুত এবং দ্রুত হতে হবে। আমরা ডায়েট করতে চাই না, আমরা এমন একটি জাদু চা চাই যা আমাদের 1 সপ্তাহে 1 পাউন্ড কমাবে। আমরা স্বাস্থ্যকর হৃদয়ের জন্য ব্যায়াম করতে চাই না, আমরা একটি 3-0-0-0 অপারেশন চাই যা আমাদের বুক সম্পূর্ণ খুলে দেবে। কিন্তু এটি কোনো ব্যাপার না, অন্তত এটি একটি দ্রুত সমাধান। সত্যটি হল, কোনো দ্রুত সমাধান নেই। যদি তাই হয়, তাহলে আপনি কিভাবে মাস্টারির দিকে সর্বোত্তমভাবে অগ্রসর হবেন? লেখক বলেন, আমাদের কেবল অনুশীলনের জন্য অনুশীলন করতে হবে। আমাদের অপরিচিত গতিবিধি বারবার অনুশীলন করতে হবে যতক্ষণ না আমরা এটি পেশির স্মৃতিতে পেয়ে যাই বা এটিকে স্বয়ংক্রিয় পাইলটে প্রোগ্রাম করি। মাস্টারি হল শর্টকাট বা সবসময় এগিয়ে যাওয়ার বিষয় নয়। এটি হল আপনি কিভাবে প্লেটোটি পরিচালনা করে। প্রশ্নটি হল, আপনি কোনো মানসিকতা নিয়ে আসছেন, ডাবলর, আবেগপ্রবণ বা হ্যাকার। আমরা পরবর্তী পাঠে এটি খুঁজে বের করব। পথে ঘনিষ্ঠভাবে মনোযোগ দিন, কারণ আপনি নিজেরকে দেখতে যাচ্ছেন। পার্ট 3, 3টি ব্যক্তিত্বের ধরন। ব্যক্তিত্বের ধরন। প্রথম নম্বর, ড্যাবলার নতুন কিছু শুরু করতে ভালোবাসেন। এটি একটি খেলা হোক বা একটি নতুন ক্যারিয়ার, তিনি নতুনত্বে উত্তেজিত হন। যখন তিনি প্রথম কিছু প্রগতি করেন, তিনি মুগ্ধ হন। কিন্তু তারপর প্লেটো আসে এবং তার উত্তেজনা ম্লান হয়ে যায়। তিনি পাঠ বাদ দিতে শুরু করেন। তিনি ভাবতে শুরু করেন, হয়তো এটি আমার জন্য নয়। তিনি ছেড়ে দেন এবং নতুন কিছু শুরু করতে যান। একই জিনিস ক্যারিয়ারের ক্ষেত্রেও প্রযোজ্য। শুরুতে উত্তেজিত হন এবং তারপর, ওহ না, আবার প্লেটো আসে। হয়তো এই কাজটি আমার জন্য নয়। আবার চারপাশে দেখার সময় এসেছে। ড্যাবলারের একটি দীর্ঘ জীবন বৃত্তান্ত থাকে। দ্বিতীয় নম্বর, আবেগপ্রবণ। আবেগপ্রবণ নামের মতোই আবেগপ্রবণ।
তিনি ফলাফল ভালোবাসেন এবং কিভাবে সেগুলি পাওয়া যায় তা বিবেচ্য নয়, শুধু তা দ্রুত পেতে হবে। তিনি ক্লাসের পরে প্রশিক্ষকের সাথে কথা বলেন। তিনি জিজ্ঞাসা করেন কোন বই এবং কোর্সগুলি তিনি কিনতে পারেন তাকে দ্রুত প্রগতি করতে সাহায্য করতে। আবেগপ্রবণ মহান প্রগতি করে শুরু করেন, কিন্তু যখন তিনি নিজেকে প্লেটোতে খুঁজে পান, তিনি তা গ্রহণ করেন না। ড্যাবলার যখন প্লেটোর সাথে মিলিত হয় তখন ছেড়ে দেয়, আবেগপ্রবণ তার প্রচেষ্টা দ্বিগুণ করেন। তিনি প্লেটো প্রত্যাখ্যান করেন। তিনি নিজেকে ঠেলে দেন। তিনি পুরো রাত কাজ করেন। দ্রুত ফলাফলের জন্য শর্টকাট নেন। কঠিন উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়ার পরে তিনি নিজেকে আহত করেন প্রচেষ্টা দ্বিগুণ করার জন্য। তিনি ধীর হয়ে যান এবং শেষ পর্যন্ত ছেড়ে দেন। তৃতীয় নম্বর, হ্যাকার একটি ভিন্ন মনোভাব রাখেন। তিনি প্লেটোতে থাকতে ইচ্ছুক কিন্তু পরবর্তী স্তরে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে চান না। কিছু প্রগতি করার পরে তিনি একটি প্লেটোতে পৌঁছান এবং সেখানে থাকেন। তিনি পাত্তা দেন না। তিনি তার আরামের অঞ্চল পছন্দ করেন। কাজে তিনি কেবলমাত্র যথেষ্ট করেন যাতে টিকে থাকতে পারেন। তিনি দ্রুত চলে যান, প্রতিটি বিরতি নেন, কাজ করার পরিবর্তে কথা বলেন এবং অবাক হন কেন তিনি পদোন্নতি পাচ্ছেন না। সারাংশে ড্যাবলার প্লেটোতে পৌঁছে ভয় পান এবং নতুন কিছু অনুসরণ করতে ছেড়ে দেন। আবেগপ্রবণ প্লেটো প্রত্যাখ্যান করেন, তার প্রচেষ্টা দ্বিগুণ করেন, নিজেকে আহত করেন, অবশেষে জ্বলে যান এবং ছেড়ে দেন। হ্যাকার প্লেটোতে পৌঁছে সেখানে তার আরামের জোনে থাকেন। লেক্কের মতে তার কর্মশালায় তিনি দর্শকদের জিজ্ঞাসা করেন যে তিনটির মধ্যে কোনটি তাদের সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রতিক্রিয়া প্রায় সমান ত্রিসন্ধিতে বিভক্ত হয়। তাহলে আপনি কোনটি? এই তিনটি চরিত্রের উদ্দেশ্য হল না দেখানো কতটা আপনি কম পড়েছেন, বরং মাস্টারির পথে আপনাকে সাহায্য করা। আপনি কোনটি তা চিনতে পারলে আপনি প্লেটোতে পৌঁছানোর সময় কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা সামঞ্জস্য করতে পারেন। এখন প্লেটো এবং এই তিনটি ব্যক্তিত্বের ধরন বাদে আর একটি শক্তিশালী শক্তি আছে যা আপনাকে থামাতে যাচ্ছে। এই শক্তিটি আপনার ভিতরে রয়েছে এবং এটি বলা হয় হোমিওস্ট্যাসিস। আমি পরবর্তী পাঠে এটি ব্যাখ্যা করব। এখানে একটি 5 জনের পরিবার আছে এবং বাবা একজন মদ্যপানকারী। যখন তিনি মদ্যপান করেন তখন পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সুতরাং বিশৃঙ্খলা হল স্বাভাবিক অবস্থা। কিছু কারণে বাবা মদ্যপান বন্ধ করার সিদ্ধান্ত নেন। আপনি ভাবতে পারেন পরিবারটি চিরকাল সুখে থাকবে। তবে কয়েক মাসের মধ্যে অন্য কোনো পরিবারের সদস্য, যেমন কনিষ্ঠতম সদস্য, পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে কিছু করবেন। কেন এটি ঘটে? এটি ঘটে হোমিওস্ট্যাসিসের কারণে। হোমিওস্ট্যাসিস হল একটি শক্তি যা জিনিসগুলি একই অবস্থায় রাখতে চেষ্টা করে, এমনকি যদি সেই অবস্থাটি অস্বাস্থ্যকর এবং দুর্ভাগ্যজনক হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি 2-0 বছর ধরে ব্যায়াম না করেন, আপনার শরীর সেটিকে স্বাভাবিক হিসাবে বিবেচনা করে। যখন আপনি ব্যায়াম শুরু করেন, কিছু হতে পারে, হয়তো আপনি মাথা ঘোরাবেন, হয়তো আপনার ভিতরে আতঙ্কিত অনুভূতি হবে এবং সেটি হল হোমিওস্ট্যাসিস তার সংকেত দিচ্ছে পরিবর্তনের প্রতিরোধ। হোমিওস্ট্যাসিস হল আপনার শরীর এবং মনের একটি উপায় যাতে জিনিসগুলি পরিচিত থাকে। এটি কেবলমাত্র আমাদের শরীরের কোষগুলির মতো খুব ছোট স্কেলে কাজ করে না, এটি একটি বড় স্কেলেও কাজ করে, যেমন একটি পরিবারে এবং এমনকি একটি দেশে। আমরা ভাবতে পারি আমাদের সংস্কৃতি পরিবর্তন পছন্দ করে না, কিন্তু সত্যটি হল হোমিওস্ট্যাসিস জিনিসগুলিকে যেমন আছে তেমন রাখতে কাজ করে, এমনকি যদি সেগুলি খুব ভালো না হয়। এটি সমস্ত পরিবর্তনের প্রতিরোধ করে। এটি একটি চতুর উপায়ে ফিরে আঘাত করতে পারে, যেমন মদ্যপানকারী বাবার উদাহরণ বা যখন আপনি ব্যায়াম শুরু করেন তখন অস্বস্তির অনুভূতি। তাহলে যদি হোমিওস্ট্যাসিস থাকে, আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? আমি এটি পরবর্তী পাঠে ব্যাখ্যা করব, যা হল পাঠ 5, হোমিওস্ট্যাসিস মোকাবিলা করার 3টি উপায়। হোমিওস্ট্যাসিস। প্রথমত, হোমিওস্ট্যাসিস কিভাবে কাজ করে তা চিনতে হবে। আপনি শারীরিক, মানসিক বা সামাজিকভাবে প্রতিরোধের সম্মুখীন হতে পারেন বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে। ধরুন আপনি সবসময় একটি নির্দিষ্ট সময়ে অফিসে আসতেন এবং এখন আপনি পরিবর্তন করেছেন। আগে আপনি 9টার পরে অফিসে আসতেন আর এখন আপনি আগে উঠে 8টায় আসেন। আপনার সহকর্মী বা পরিবারের সদস্যরা এই পরিবর্তনটি স্বাগত নাও জানাতে পারেন, কেবল কারণ তারা আপনাকে ক্ষতি করতে চায় না। আপনাকে সচেতন থাকতে হবে যে এটি কেবল হোমিওস্ট্যাসিস তার কাজ করছে। দ্বিতীয়ত, পরিবর্তনের প্রতিরোধের সাথে আলোচনা করতে ইচ্ছুক হন। আপনি কি করবেন? পিছিয়ে যাবেন না। আপনি নিশ্চিত হতে পারবেন না কোথায় প্রতিরোধ উঠবে।
এটি আপনার শরীরের ভিতরে বা আপনার চারপাশের মানুষের দ্বারা হতে পারে। সজাগ থাকুন এবং সেই প্রতিরোধকে একটি গাইড হিসেবে ব্যবহার করুন। এটি একটি সংকেত যে আপনি পরিবর্তন করছেন। তৃতীয়ত, একটি সমর্থন ব্যবস্থা গড়ে তুলুন। এমন মানুষদের সাথে নিজেকে ঘিরে রাখুন যারা আপনি যা করছেন তা বুঝতে পারবে, যারা একই রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বা একই যাত্রায় আছে। এটি হতে পারে একটি মেন্টর, একজন বন্ধু বা এমনকি একটি অনলাইন কমিউনিটি। এই মানুষগুলি পরামর্শ দিতে পারে, তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে এবং আপনাকে উৎসাহ দিতে পারে যখন আপনার সবচেয়ে প্রয়োজন। আপনার পাশে এমন মানুষ থাকা সমস্ত পার্থক্য তৈরি করতে পারে যখন হোমিওস্ট্যাসিস আপনাকে আপনার পুরানো অভ্যাসে ফিরিয়ে আনার চেষ্টা করে। এখন যেহেতু আপনি প্লেটো, 3টি ব্যক্তিত্বের ধরন এবং হোমিওস্ট্যাসিসের সাথে কিভাবে মোকাবিলা করতে জানেন, আপনি সম্ভবত 9-5% মানুষের থেকে এগিয়ে। তবে এখনও উত্তেজিত হবেন না, কারণ মাস্টারির পথে আরও 10টি চ্যালেঞ্জ রয়েছে। 5-6 মাস্টারির পথে 10টি চ্যালেঞ্জ। নম্বর 1, অন্ধ ধৈর্য। ঠিক আছে, আমি একমত যে ধারাবাহিকতা রাজা। আমি এই বিষয়ে আপনার সাথে বিতর্ক করব না, কিন্তু আমি আপনাকে এমন কিছু সম্পর্কে সতর্ক করতে চাই যা আমি অন্ধ ধারাবাহিকতা বলি। আমি ব্যাখ্যা করি। একবার আমার সাথে একটি লোকের দেখা হয়েছিল যার একটি বই সারসংক্ষেপ ইউটিউব চ্যানেল ছিল ঠিক এইটির মতো। তিনি কিছু ভিডিও তৈরি করেছিলেন এবং তার চ্যানেল সম্পর্কে আমার মতামত চেয়েছিলেন। আমি এক ভিডিও খোলার সাথে সাথেই আমি অডিওর মান সম্পর্কে কিছু অভিযোগ দেখলাম। আরও কিছু সমস্যা ছিল, তাই আমি যা কিছু মনে করতাম উন্নত করতে হবে তা শেয়ার করেছিলাম। 9 মাস পরে আমি দুর্ঘটনাক্রমে তার চ্যানেলের সাথে এসে দেখতে পেলাম যে এই সময়ের মধ্যে তিনি ধারাবাহিকভাবে আপলোড করেছেন। তবে যখন আমি তার সাম্প্রতিক ভিডিওগুলির একটি ক্লিক করলাম, আমি লক্ষ্য করলাম যে তার এখনও একই সমস্যা রয়েছে। হ্যাঁ, তিনি ধারাবাহিক ছিলেন কিন্তু কখনো উন্নতি করেননি, কখনো পরিবর্তন করেননি, কখনো অভিযোগ শুনেননি। আমার কাছে এটি অন্ধ ধারাবাহিকতা। হ্যাঁ, আপনাকে ধারাবাহিক হতে হবে, কিন্তু আপনাকে প্রতিটি পুনরাবৃত্তির সাথে পিছনে ফিরে এবং উন্নতি করতে হবে। তাই যদি আপনি দীর্ঘ সময়ের জন্য একই জায়গায় আটকে থাকেন, তাহলে সম্ভবত আপনি আপনার পরিকল্পনাটি বিশ্লেষণ করতে এবং পরিবর্তন করতে ভুলে গেছেন। নম্বর 2, খারাপ নির্দেশনা। আপনি একটি বিনামূল্যের কোর্সে সাইন আপ করেন ওয়েবসাইট তৈরির জন্য, কিন্তু প্রশিক্ষক মূল বিষয়গুলি এড়িয়ে যান, মৌলিক বিষয়গুলি ব্যাখ্যা করেন না এবং পুরানো সফটওয়্যার ব্যবহার করেন। আপনি হতাশ এবং হতাশ অনুভব করেন, আপনি নিজে এটি করতে সক্ষম কিনা তা সন্দেহ করেন। সমস্যাটি আপনার মধ্যে নয়, এটি খারাপ নির্দেশনা। কিন্তু মনে রাখবেন, ভালো নির্দেশনা পাওয়ার দায়িত্ব আপনার শিক্ষকের নয়। নম্বর 3, বিপরীতমুখী জীবনধারা। আপনি আপনার জীবনে যা অর্জন করতে চান তা আপনার বর্তমান ক্যারিয়ারের থেকে আলাদা হতে পারে। উদাহরণস্বরূপ, আপনি হয়তো একজন প্রকল্প ব্যবস্থাপক হিসাবে কাজ করছেন, একই সাথে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন, কিন্তু আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আগ্রহী। এটি একটি বিপরীতমুখী সৃষ্টি করে, কারণ আপনার কাজ এবং পড়াশোনা আপনার বেশিরভাগ শক্তি নেয়, আপনার পাশের প্রকল্পের জন্য খুব কম রাখে। এটি আমার ক্ষেত্রেও ছিল। এটি একটি কঠিন অবস্থা, কিন্তু এটি আজকের অনেকের বাস্তবতা। আমাদেরকে আর্থিকভাবে নিজেদেরকে সমর্থন করতে হবে এবং একই সাথে স্বপ্নটিকে জীবিত রাখার উপায় খুঁজতে হবে। যদি আপনি একই বিপরীতমুখী সম্মুখীন হন, তাহলে আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে এবং কিছু সৃজনশীল সমাধান খুঁজে বের করতে হবে। দুর্ভাগ্যবশত এর কোনো অন্য উপায় নেই। উদাহরণস্বরূপ, আমার সমাধান ছিল সকালে উঠে আমার পাশে প্রকল্পের জন্য 2 ঘন্টা কাজ করা। আগে আমি কাজের জন্য ছেড়ে যেতাম। আমি নিশ্চিত করেছিলাম যে আমি প্রথমে নিজের জন্য কাজ করেছিলাম, তারপরে অন্য কারো জন্য। নম্বর 4, পরিপূর্ণতা। কখনো আমরা নিজেদের জন্য এমন একটি উচ্চ মান স্থাপন করি যা কেউ কখনো পূরণ করতে পারে না। মাস্টারি পরিপূর্ণতা সম্পর্কে নয়, এটি একটি প্রক্রিয়া, একটি যাত্রা। আমি আমার নিজের উদাহরণ দিই। দীর্ঘ সময় ধরে আমি পরিপূর্ণতার সাথে সংগ্রাম করেছিলাম যখন লোক নিযোগের ক্ষেত্রে। আমি এই অবচেতন প্রত্যাশা ছিল যে যাকে আমি নিয়োগ করব, সে সামান্য নির্দেশনা দিয়ে পুরোপুরি সবকিছু গ্রহণ করতে পারবে। আমি ভেবেছিলাম আমি পিছনে সরে যেতে পারব এবং তাদের এটি চালাতে দিতে পারব। কিন্তু যখন তারা সেই অসম্ভব 100% মান পূরণ করেনি, আমি হতাশ এবং হতাশ হতাম। আমি তাদের বা নিজেকে দোষ দিতাম, যতক্ষণ না আমি একটি পদক্ষেপ পিছনে নিয়ে যাই এবং বুঝতে পারলাম যে আসল সমস্যা আমার নিজের প্রত্যাশা। যখন আমি আমার মান হ্রাস করে 80% নিয়ে আসলাম, সবকিছু পরিবর্তন হতে শুরু করল। আমি দেখলাম অন্য কেউ দ্বারা করা 80% এখনও একটি বিশাল সহায়তা, এবং সময়ের সাথে সাথে আমরা একসাথে আরও প্রকল্পে কাজ করার সাথে সাথে সেই 80% ধীরে ধীরে উন্নতি করে 100%-এর কাছাকাছি পৌঁছল। নম্বর 5, আঘাত। যদি আপনার মাস্টারির পথ শারীরিক হয়, যেমন মার্শাল আর্ট বা ক্রীড়া, হ্যাঁ, আপনাকে আপনার আরামের অঞ্চলটি অতিক্রম করতে হবে, কিন্তু আপনাকে এখনও আপনার সীমা জানতে হবে।
নিজেকে এতটা চাপাবেন না যাতে এটি আঘাতের দিকে নিয়ে যায়, কারণ আঘাত আপনাকে পথ থেকে দূরে রাখতে পারে, হয় অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে। ব্যবসা বা ক্রীড়ায় আপনার সীমা ঠেলে দেওয়া মানে আপনার শরীরের সাথে কাজ করা, এটিকে উপেক্ষা করা নয়। নিরাপদ থাকা কেবল সাবধান হওয়ার বিষয় নয়, এটি আপনার শরীরের সংকেতগুলির দিকে মনোযোগ দেওয়ার বিষয়ও। এটি গাড়ি চালানোর মতো, আপনি কেবল ধীরে ধীরে চালান না, আপনি আপনার ড্যাশবোর্ডের সতর্কতা লাইটগুলির জন্যও নজর রাখেন। নম্বর 6, ভ্যানিটি। অন্যদের সামনে ভালো দেখানোর ইচ্ছাকে বোঝায়, যা মাস্টারির পথে একটি উল্লেখযোগ্য বাধা হতে পারে। যখন আপনি খুব বেশি ফোকাস করেন অন্যরা আপনাকে কিভাবে দেখে, আপনি ঝুঁকি নিতে, নতুন কিছু চেষ্টা করতে বা ভুল করতে এড়িয়ে যান। পরিবর্তে, একটি মিটিংয়ে প্রশ্ন জিজ্ঞাসা করার পরিবর্তে, আপনি ভাববেন যদি আমি এই প্রশ্ন করি, মানুষ মনে করবে আমি বোকা, তাই আপনি নীরব থাকেন। অথবা আপনি যদি একটি বক্সিং ক্লাস শুরু করেন, আপনি এত বেশি চিন্তা করতে পারেন আপনি কেমন দেখাচ্ছেন যে আপনি কৌশল অনুশীলনে ফোকাস করতে ভুলে যান। হাস্যকর দেখানোর ভয় আপনাকে উন্নতি করতে থামিয়ে দেবে। প্রকৃত মাস্টারদের বোকা দেখানোর বা ভুল করার ভয় থাকা উচিত নয়। নম্বর 7, অতিরিক্ত প্রতিযোগিতামূলকতা। যারা শুধুমাত্র জয়ী হওয়ার উপর ফোকাস করে, দীর্ঘমেয়াদে হেরে যাওয়ার জন্য বাধ্য। জয়ী হওয়া সবকিছু নয়, এটি একমাত্র জিনিস, একটি বড় মিথ। যদি জয়ী হওয়াই একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস হয়, তবে অনুশীলন, নীতি, শৃঙ্খলা এবং চরিত্রের কোনো অর্থ নেই। অতিরিক্ত প্রতিযোগিতামূলকতা আরও পরাজিতদের তৈরি করে জয়ীদের তুলনা। কত ভবিষ্যৎ অলিম্পিক পদকপ্রাপ্তরা খেলাধুলা থেকে দূরে চলে গেছেন কারণ তাদের কোচরা বলেছিলেন যে শহরের অন্য স্কুলকে হারানোই একমাত্র লক্ষ্য, এবং কিভাবে খেলেন তা কোনো ব্যাপার নয় যতক্ষণ আপনি জিতেন। আমাকে ভুল বুঝবেন না, জয়ী হওয়া যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটি সবকিছু নয়। প্রতিযোগিতা জীবনে উত্তেজনা যোগ করে, যেমন লবণ এবং মরিচ খাদ্যকে স্বাদ যোগ করে। কিন্তু লবণ এবং মরিচ পুরো খাবার হতে পারে না। একজন প্রকৃত মাস্টার জানেন কিভাবে শোভাযাত্রায় জিততে হয় এবং সমান শোভাযাত্রায় হারতে হয়। নম্বর 8, আবেগপ্রবণ লক্ষ্য ভিত্তিকতা। এখন আপনি একটি পর্বত আরোহণ করতে চান, আপনাকে সচেতন থাকতে হবে যে শীর্ষটি সামনে আছে, কিন্তু তাতে তাকিয়ে থাকবেন না। আপনার পথের দিকে নজর রাখুন। আপনার $10,00,000 লক্ষ্যটি দেখতে থাকবেন না, বরং প্রথমে 1,000-এর দিকে, তারপর 10,000 এবং তারপর 20,000-এর দিকে নজর দিন। নম্বর 9, পুরস্কার এবং মেডেল। বাইরের প্রেরণার অত্যধিক ব্যবহার মাস্টারির পথে আপনার যাত্রা ধীর করতে পারে এবং এমনকি থামিয়ে দিতে পারে। একটি অধ্যয়ন ছিল যেখানে শিশুদের ভালো পারফরম্যান্সের জন্য স্বর্ণের তারকা দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে এটি তাদের কঠোর পরিশ্রম করতে উদ্দীপ্ত করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের অগ্রগতি ধীর হয়ে গিয়েছিল, এমনকি যখন আরও তারকা দেওয়া হয়েছিল। শিশুরা তারকা অর্জনে বেশি মনোযোগী হয়েছিল শেখার চেয়ে। এটি দেখায় যে পুরস্কারগুলি প্রথমে প্রেরণাকে বাড়িয়ে দিতে পারে, তবে তারা স্থায়ী উন্নতিতে নিয়ে যায় না। প্রকৃত বৃদ্ধি আসে শেখার ইচ্ছা থেকে, কেবল বাইরের পুরস্কার থেকে নয়। নম্বর 10, অতিরিক্ত গুরুত্ব দেবেন না, কেবল উপভোগ করুন। তারা বলে হাসি হল সর্বোত্তম ওষুধ। মাঝে মাঝে নিজেকে শিথিল করুন এবং মাস্টারির পথে উপভোগ করুন। পাঠ 7, প্লেটোকে ভালোবাসা। ছোটবেলা থেকেই আমাদের বলা হয়েছিল স্কুলে ভালো পড়াশোনা করতে, ভালো গ্রেড পেতে, যাতে আমরা কলেজে যেতে পারি, যাতে আমরা একটি ভালো চাকরি পেতে পারি। বারবার আমাদের বলা হয়েছিল কিছু করতে যাতে আমরা পরবর্তী জিনিসে যেতে পারি। আমাদের মূল্য দিতে শেখানো হয়েছিল পুরস্কারের জন্য পরবর্তী জিনিসটির অনুসরণে, তবে কেউ আমাদেরকে বর্তমান মুহূর্তটি উপভোগ করতে এবং মূল্য দিতে বলেনি, যা হল প্লেটো। এখন আমরা যেভাবে আমাদের জীবন যাপন করি তা হল আপনি তাড়াহুড়া করে পোশাক পরবেন, কিন্তু পোশাক পরা গোনা যায় না। তারপর আপনি তাড়াহুড়া করে সকালের নাস্তা করবেন, কিন্তু সকালের নাস্তা খাওয়াও গোনা যায় না। তারপর আপনি তাড়াহুড়া করে কাজে যাবেন, কিন্তু কাজেও যাওয়াও গোনা যায় না। এটি এমন যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে যা করি তা কেবল অতিক্রম করার জন্য একটি ঝামেলা। প্লেটো এই মধ্যে মুহূর্তগুলির মতো। যদি আপনি এটির কথা ভাবেন, বেশিরভাগ জীবন এই মধ্যে সময়ে। উদাহরণস্বরূপ, একটি দিনে 24 ঘন্টা থাকে, বছরে আমাদের 8,760 ঘন্টা থাকে। নন প্লেঅফ বছরে জাতীয় ফুটবল লিগের প্রকৃত খেলার সময় 16 ঘন্টা। তাহলে খেলোয়াড়ের জন্য কি বাকি 8,744 ঘন্টা এই মধ্যে? আমরা জানি যে জেন শিক্ষার্থীরা ধ্যানের উপর ফোকাস করে, কিন্তু তারা ধ্যানও অনুশীলন করে যখন তারা আঙ্গিনা পরিষ্কার করে এবং যখন তারা থালা বাসন ধোয়া। জেন শিক্ষার্থীরা এই আঙ্গিনা পরিষ্কার করা এবং থালা বাসন ধোয়াকে এই মধ্যে সময় হিসাবে গ্রহণ করে না।
এই ছোট ছোট জিনিসগুলিও গোনা হয়। এটি সেই মানসিকতা যা আমাদের মাস্টারির পথে এবং জীবনে নিজেই গ্রহণ করতে হবে। তাই পরের বার যখন আপনি আপনার থালা বাসন ধোবেন, গতিবিধি উপভোগ করুন। আপনার মধ্যে মুহূর্তগুলি করার জন্য তাড়াহুড়া করার প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা প্রায় শেষ। আমি এই ভিডিওটি লেখকের কাছ থেকে একটি গল্প দিয়ে শেষ করব, ধারাবাহিকতা। পাঠ ৮। স্বীকৃতি না থাকা সত্ত্বেও ধারাবাহিকতায়। এখন লেখক ছোট ছিলেন, তার বাবা শনিবারে তাকে অফিসে নিয়ে যেতেন। তার বাবা অগ্নি বীমা ব্যবসায় কাজ করতেন। অফিসের চারপাশে খেলাধুলা ছাড়াও লেখক বলেছিলেন যে তিনি সেখানে বসে তার বাবাকে কাজ করতে দেখতেও ভালোবাসতেন। লেখক তার বাবার গভীর মনোযোগ দ্বারা মুগ্ধ হয়েছিলেন। তার বাবা পুরোপুরি শিথিল এবং মনোযোগী ছিলেন যখন তিনি বিভিন্ন আকার এবং আকারের খাম খোলেন, সামগ্রীগুলি স্তূপে সাজান এবং তার সেক্রেটারির জন্য নোট তৈরি করেন। তিনি কাজ করার সময় তার ঠোঁট সামান্য খোলা ছিল, তার শ্বাস প্রশান্ত এবং শান্ত, তার চোখ নরম এবং তার হাত স্থিরভাবে চলছিল, প্রায় হিপনোটিকভাবে। তিনি ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ যিনি তার কাজের বহিরাগত পুরস্কারের জন্য জ্বলন্ত ইচ্ছা রাখতেন, যার মধ্যে ছিল জনসাধারণের স্বীকৃতি এবং এমনকি খ্যাতি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি তার কাজ ভালোবাসতেন। তার বাবার সহকর্মী পরে তাকে বলেছিলেন যে তার বাবা তার ক্ষেত্রে সেরাদের মধ্যে ছিলেন, কিন্তু তবুও তিনি সর্বদা যে জনসাধারণের স্বীকৃতি এবং খ্যাতি চেয়েছিলেন তা পাননি। অবশেষে তার বাবা যা রেখে গেছেন তা জনসাধারণের স্বীকৃতি ছিল না, বরং নিজের কাজকে ভালোবাসার একটি গভীর উদাহরণ। নিজের কাজকে ভালোবাসা এবং স্বীকৃতি না পেলেও তাতে লেগে থাকার ইচ্ছা, ভালো খাদ্য এবং ভালো পানীয়। এই ভিডিওটির জন্য এটিই সব। ধন্যবাদ দেখার জন্য।